অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি পাহাড় যেখানে ৫ জন মানুষ ঘুরতে যায়, কিন্তু ফেরার সময় ৪ জন মাত্র ফিরে আসে এবং একজন গায়েব হয়ে যায়। এমনকি এই অদ্ভুত ঘটনা অতীতেও একবার ঘটেছিল। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? এর পিছনে কি এমন রহস্য রয়েছে? এবং সেই রহস্যের সমাধানে ডিটেকটিভ অ্যারন তার তদন্ত করতে শুরু করে দেয় এবং তারপর বেরিয়ে আসে এক অদ্ভুত টুইস্ট। মুভির প্রথম দিকটা বেশ জটিল এবং আস্তে আস্তে এর সমাধান হতে শুরু হয়ে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ফোর্স অফ নেচার দ্য ড্রাইভ 2। অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি কাল্পনিক পাহাড় যার নাম গিরলং রেঞ্জ। এই পাহাড়ে অবস্থিত জঙ্গলের মধ্যে দিয়ে ৪ জন মহিলা চিৎকার করতে করতে বেরিয়ে আসে। তাদের মুখে একটাই কথা থাকে, প্লিজ আমাদেরকে হেল্প করো। তাদের চিৎকার শুনে ২ জন মানুষ তাদের কাছে ছুটে আসে এবং পরের মুহূর্তেই একজন মহিলা অ্যালিস নাম বলে চিৎকার করে ওঠে। আসলে মোট ৫ জন মহিলা এই পাহাড়ে হাইকিং করতে বেরিয়েছিল, কিন্তু বর্তমানে ৪ জন রয়েছে এবং ৫ নম্বর অর্থাৎ অ্যালিসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ভ্যানিশ হয়ে গেছে। একইভাবে এই ৪ জন মোটেও স্বাভাবিক অবস্থায় নেই। তাদের চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মুভির সিন এখান থেকে শিফট হয়ে যায় এবং ঠিক ৩ দিন পর মেলবোর্নে বসবাসকারী একজন ফেডারেল ইনভেস্টিগেটর যার নাম অ্যারন ফক, তার কাছে একটি কল আসে। আর এই কলটা সেই অ্যালিস নামের মহিলাটি করেছে, কিন্তু কলে অ্যালিসের কথা স্পষ্টভাবে সে শুনতে পায় না। অ্যারন এইটুকু বুঝতে পারে অ্যালিস মোটেও ভালো পরিস্থিতিতে নেই, সে ঠিকমতো কথা বলতে পারছে না। অ্যারন অনেক তদন্ত করার পর সে জানতে পারে অ্যালিস নামের মেয়েটি গিরলং রেঞ্জে হাইকিং করতে বেরিয়েছিল এবং তার সাথে তার কোম্পানির বস এবং তার বসের স্ত্রী যার নাম জিল এবং একইভাবে আরও ৩ জন মহিলা তাদের সাথে ছিল। একজন হলো তার ছোটবেলার বন্ধু লরেন এবং ২ বোন ব্রিয়ানা এবং ব্রিথানি। এবং ৩ দিন আগে শুধুমাত্র জিল, লরেন, ব্রিয়ানা এবং ব্রিথানি ফিরে এসছে এবং এদের মধ্যে ব্রিয়ানা আহত অবস্থায় ছিল, যাকে জঙ্গলে একটি মাকড়সা কামড়েছে। কিন্তু অ্যালিস ফিরে আসেনি। অ্যারন সঙ্গে সঙ্গে তার সহযোগী কারম্যানের সাথে দেখা করে। কারম্যান তাকে বলে এই পাহাড়টা এমন একটা জায়গা যেখানে ঘুরতে গেলে মন ভালো হয়ে যাবে, কিন্তু একইভাবে এখান থেকে মানুষকে গায়েব করে ফেলা খুবই সহজ একটা ব্যাপার। কিন্তু অ্যারন অ্যালিসকে নিয়ে চিন্তায় রয়েছে, কারণ সে অ্যালিসকে এই পাহাড়ে হাইকিং করতে যাওয়ার জন্য জোর করেছিল এবং তার কথা মতোই সে সেখানে গিয়েছিল। অ্যারন গিরলং রেঞ্জটাকে ভালোভাবে চেনে, কারণ সে যখন ছোট ছিল এবং তার ফ্যামিলির সাথে সে এই পাহাড়ে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মাও ঠিক এমনভাবেই গায়েব হয়ে গিয়েছিল। এরা দুজন সেই হাইকিং স্পটের কাছে পৌঁছে যায়। এখানে আগের থেকেই বেশ কিছু পুলিশ অফিসার এই তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ অফিসার অ্যারনকে বোঝায় বর্তমানে ৩০ ঘন্টা ধরে অ্যালিস একা রয়েছে। সে পাহাড়ের কোথায় রয়েছে তারা সেটা কেউ জানে না, কিন্তু পুলিশের প্রশ্ন হলো সে কেন অ্যারনকে কল করবে, তার সাথে অ্যালিসের কি সম্পর্ক রয়েছে। তখন অ্যারন তাকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে অ্যালিস যেই কোম্পানিতে কাজ করেছে সেই কোম্পানিতে কিছু বেআইনি কাজ চলছিল, আর এই কারণে সেটা তদন্ত করার জন্য সে অ্যালিসের সাহায্য নিয়েছে এবং তাকে ইচ্ছে করেই এই হাইকিং করতে পাঠিয়েছিল। আর এখানে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় কিভাবে অ্যারন অ্যালিসকে বুঝিয়েছিল সে যেন সেই কোম্পানির প্রত্যেকটা ডকুমেন্ট একটি পেন ড্রাইভে আপলোড করে নিয়ে আসে। একইভাবে সেই কোম্পানির সমস্ত রকম ইনফরমেশন সে জানতে চায়, কারণ ইতিমধ্যে সে যেই কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির নামে প্রচুর মামলা রয়েছে, যেমন মানি লন্ড্রিং, অস্ত্র পাচার এবং এমপ্লয়ীদের সাথে খারাপ আচরণ। এই সব কিছুই এই কোম্পানির নামে শোনা গেছে। কিন্তু অ্যালিস এই কাজটা খুবই রিস্কের মনে করে, তাই সে তাকে এটা না করে দিয়েছিল। এখন বর্তমানে লোকাল পুলিশ অফিসার অ্যারনকে বোঝায় তারা উত্তরের উপত্যকা বরাবর এগিয়ে গিয়েছিল এবং তারা মোট ৪ ঘন্টার সময় হাইকিং করেছিল এবং শেষবার প্রত্যেকে অ্যালিসকে দেখেছিল যখন প্রত্যেকে একসাথে একটি কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। একইভাবে সে বলে সেই কুঁড়ে ঘরের চারপাশে এক ভয়ানক অপরাধীর আনাগোনা সবসময় চলতে থাকে, আর সেটা হলো কোব্যাক। একইভাবে তারা সেই কুঁড়ে ঘরের সামনে একটি কুকুরের কবর দেখেছিল, আর এই কুকুরটি কোব্যাকের ছিল। তাই পুলিশের সন্দেহ এই কোব্যাক নামের অপরাধী অ্যালিসকে মার্ডার করেছে। অ্যারন এবং কারম্যান তাদের এই তদন্তের কাজ শুরু করে দেয়। তারা সবার প্রথমে সেই ড্রাইভারের কাছে যায় যারা এই হাইকিং টিমকে পাহাড়ের কাছে পৌঁছে দিয়েছিল। এই ড্রাইভারের নাম হলো চেজ।
চেস তাদেরকে বলে প্রথম দিকে দুটো টিম ছিল, একটা ছিল ছেলেদের টিম এবং অন্যটি হলো মেয়েদের টিম। সে তাদেরকে গাড়ি করে সেই হোটেলের কাছে পৌঁছে দিয়েছিল যেখান থেকে তারা হাইকিং শুরু করবে। সে তাদেরকে বলে মেয়েদের টিমে মোট 5 জন মেয়ে ছিল এবং একজন ছিল তাদের বস, যার নাম ড্যানিয়েল, কিন্তু সে অনেক পরে এসছে। চেস তাদেরকে আরও বলে তারা ছেলেদেরকে নিয়ে যে ক্যাম্প সাইটে গিয়েছিল সেখানে সবকিছু ছিল, যেমন খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র, জল, এই সব কিছু। কিন্তু অবাক করার বিষয়, মেয়েদেরকে যেই ক্যাম্প সাইটে নিয়ে যাওয়া হয় সেখানে তারা কোনো রকম খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পায়নি। এরপর সে অ্যারনকে সেই ওয়াটারফলের কাছে নিয়ে যায় যেই ওয়াটারফল মেয়েরা প্রথমবার দেখতে পেয়েছিল, এবং এখানে এসে সে মেয়েদের ফোনগুলো কালেক্ট করে নিয়েছিল, কারণ এখানে কোনো ছবি তোলা যাবে না, আর এটাই নিয়ম। চেস তাকে বলে এই ওয়াটারফল সবচেয়ে ছোট ওয়াটারফল, যার উচ্চতা 15 মিটার, কিন্তু ছোট হলেও এর জলের বেগ অনেক বেশি। তাই কেউ যদি এই ওয়াটারফলের নিচে চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। এবং এরপরই চেজ সেই মেয়েদেরকে শেষ বিদায় জানিয়েছিল এবং তাদেরকে বলেছিল এখান থেকেই তাদের অ্যাডভেঞ্চার শুরু এবং কেউ তাদেরকে গাইড করবে না, তারা নিজের মতো করে এগিয়ে যাবে। চেজ অ্যারন এবং কারম্যানকে সেই কোম্পানির বস ড্যানিয়েলের কাছে নিয়ে যায় এবং ড্যানিয়েল তাদেরকে বলে তোমরা তোমাদের তদন্ত চালিয়ে যাও, এতে যত টাকা খরচ হবে সব আমি দিয়ে দেব। অ্যারন ড্যানিয়েলের স্ত্রী জিলের সাথে কথা বলে এবং জিল তাদেরকে বলে তারা হাইকিং করতে বেরিয়ে প্রথমেই একটি গাছের ওপর পতাকা খুঁজে পেয়েছিল এবং এটা যদি নিচে নামানো হয় তবে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে, আর এই কারণে তাদের মেয়েরা এটা খুব সুন্দরভাবে নিচে নামিয়েছিল। কিন্তু এই জিনিসটা একমাত্র এলিস বেকার মনে করেছিল। তার মতে এটা একটা ফালতু সময় নষ্ট। রাত হলে অ্যারন এই পাহাড়ের পাশেই একটি হোটেলে আশ্রয় নেয় এবং গিরলংয়ের ম্যাপটা মন দিয়ে দেখে। সেদিন রাতে মেয়েরা তাদের হাইকিং কমপ্লিট করে যখন তাদের ক্যাম্পে পৌঁছেছিল তখন রাত হয়ে গিয়েছিল। প্রত্যেকে বিশ্রাম নেওয়ার কথা ভাবলেও শুধুমাত্র লরেন নামের মেয়েটি কিছু একটা লুকিয়ে দেখার চেষ্টা করছিল। সে একটা কথায় বলে ওঠে কেউ এখানে রয়েছে, সে তার কানে কিছু একটা শুনতে পেয়েছে। এখন বর্তমানে অ্যারন তার হোটেল রুম থেকে লক্ষ্য করে কেউ একজন তার হোটেলের দিকে এগিয়ে আসছে। সে কাছে গিয়ে লক্ষ্য করে এটা হলো লরেন। লরেন তাকে বলে সে এখানে ঘোরাফেরা করছে কারণ তার বিশ্বাস অ্যালিস হয়তো ফিরে এসছে, কারণ প্রথম দিন তারা একটি জলপ্রপাত পার করে একটি নদীর পাশ দিয়ে এগিয়ে গিয়েছিল। তাই এতক্ষণে এলিস সেটা যদি খুঁজে পেয়ে যায় তবে আজকে রাতের মধ্যেই তাকে ফিরে আসার কথা। লরেন সেদিন রাতের ঘটনাটাও অ্যারনকে বলতে শুরু করে দেয়। সে বলে সেদিন রাতে সে কিছু একটা শব্দ শুনেছিল এবং তার মনে হয়েছিল কেউ লুকিয়ে রয়েছে, এবং তার ধারণা সঠিক হয়ে যায় এটা ছিল ড্যানিয়েল, যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। যদিও এটা সে মজা করে করছিল, কিন্তু এতে তারা সত্যি সত্যি ভয় পেয়েছিল। অ্যারন তার অতীতের কথা মনে করে, তার মনে পড়ে যায় সে কিভাবে অ্যালিসকে জোর করে সেই ইউএসবি ড্রাইভ নেওয়া করিয়েছিল। প্রথম দিকে অ্যালিস সেটা নিতে চাইছিল না, কিন্তু সে তাকে ধমকি দিয়েছিল সে যদি তার হয়ে কাজ না করে তবে সে তার মেয়েকে কিডন্যাপ করবে। তাই বাধ্য হয়ে অ্যালিস সেই ইউএসবি ড্রাইভ নিয়েছিল এবং তাকে হেল্প করার জন্য রাজি হয়েছিল। এরপর অ্যারন বিথানি এবং ব্রিয়ানার সাথে দেখা করতে চলে যায় এবং সেখানে সে জানতে পারে ব্রিয়ানাকে মাকড়সা কামড়েছে। অ্যারন তাদেরকে জিজ্ঞাসা করে সেদিন রাতে ড্যানিয়েলের আচরণ কেমন ছিল, সে অ্যালিসের সাথে কেমনভাবে কথা বলছিল। ব্রিয়ানা তাকে জানায় ড্যানিয়েল অ্যালিসের সাথে ঠিক তেমনভাবেই কথা বলছিল যেমনটা তারা প্রতিদিন বলে থাকে, আর তাছাড়াও এদের দুজনের মধ্যে সব সময় একটু বেশি কথা হয়। একইভাবে সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের প্রত্যেকের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তবুও তারা লক্ষ্য করেছিল অ্যালিস একটি ফোনে কথা বলছে, আর এই জিনিসটা দেখে ঝিল খুব রেগে গিয়েছিল। সে তাকে বলেছিল সবসময় এটা মাথায় রাখবে আমি তোমায় এই কোম্পানিতে নিযুক্ত করেছি এবং একইভাবে আমি চাইলে বেরো করতে পারি। অ্যালিস তার কাছে ক্ষমা চেয়েছিল এবং তার হাতে থাকা পেন ড্রাইভটা গাছের পাশেই ফেলে দিয়েছিল। পরের দিন সকালে এই মেয়েরা আবারও তাদের ক্যাম্প থেকে নতুন পথে যাত্রা শুরু করেছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর প্রত্যেকে একটা জিনিস লক্ষ্য করেছিল, আগেরবার তারা রাস্তার মাঝে কিছু পতাকা দেখতে পেয়েছিল কিন্তু এখন সেগুলো পাচ্ছে না। তাই অ্যালিস ব্রিয়ানাকে জিজ্ঞাসা করে আমরা কি সঠিক পথে যাচ্ছি, কারণ ম্যাপ তার হাতে রয়েছে, কিন্তু ব্রিয়ানা কিছুই বলতে পারেনি। এবং তখন এলিস নিজের হাতে ম্যাপটা চেক করে এবং সে দেখে তারা সত্যি ভুল ডাইরেকশনে চলে যাচ্ছে। লরেনের মতে তাদেরকে ফিরে যাওয়া উচিত, কিন্তু বাকিরা তেমনটা মনে করে না, কারণ ফিরে যেতে হলেও তাদেরকে রাস্তা চিনতে হবে, কিন্তু তারা কেউ রাস্তা চেনে না।
তাই জিল ডিসাইড করে তারা সামনে নদী বরাবর এগিয়ে যাবে, কারণ নদী সব সময় সেখান থেকেই বয়ে যায় যেখানে জনবসতি রয়েছে। অ্যারন এই গল্প শুনে তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে তার ফ্যামিলির সাথে ঠিক একই পাহাড়ে ঘুরতে বেরিয়েছিল এবং তখন তার মা একটি বিশেষ কারণে তাদেরকে এই পাহাড়ের ওপরে রেখে জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিল, কিন্তু তারপর সে আর ফেরেনি। সেই 5 জন মেয়ে তাদের প্ল্যান মতোই নদীর কাছে পৌঁছে সবার প্রথমে তাদের ম্যাপটা চেক করছিল, কিন্তু হঠাৎই ম্যাপটা নদীর মধ্যে পড়ে যায় এবং লরেন নামের মেয়েটি সেটা ওঠানোর চেষ্টা করে এবং একটার সময় সেও নদীর মধ্যে পড়ে যায়। 4 জন মেয়ে চিৎকার করে ওঠে এবং কোনো রকমে লরেনকে নদী থেকে তুলে ফেলে, কিন্তু এমন ঘটনার কারণে লরেনের কপাল থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। এখন বর্তমানে কারম্যানের মতে এমন পরিস্থিতিতে শহরের মানুষ সেখানে জীবিত অবস্থায় থাকতে পারবে না, কিন্তু অ্যারন বলে পরিস্থিতি যতই খারাপ হোক সে বেঁচে থাকতে পারবে যদি না কেউ ইচ্ছে করে তাকে মেরে ফেলে। এবং এমন অবস্থায় অ্যারনের মনে পড়ে যায় সে যখন ছোটবেলায় তার মাকে হারিয়েছিল তখন তারা সবার প্রথমে নদীর দিকে এগিয়ে গিয়েছিল, কারণ একটি মানুষ আহত বা অসুস্থ হলে তার সবার প্রথমে জল দরকার। আর অ্যারনও ঠিক তেমনটাই করে, সে সেই ওয়াটারফলের কাছে চলে যায় যেখানে আগেরবার গিয়েছিল এবং এখানে আসলে সে ওয়াটারফলের ওপর একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। কাছে গেলে সে লক্ষ্য করে এটা হলো লরেন। সে তাকে জিজ্ঞাসা করে সেদিন জিনের সাথে কি হয়েছিল, কারণ তার গালে একটি ক্ষত চিহ্ন রয়েছে। লরেন এক কথায় বলে সে এই বিষয়ে কিছুই জানে না, তাই সে যেন তাকে জিজ্ঞাসা করে। একইভাবে সে জানায় সেদিন যা ঘটেছে তার পিছনে এলিসের নিশ্চয়ই কোনো হাত রয়েছে, তার কোনো ভুল রয়েছে, কিন্তু তার কেন এমনটা মনে হয় এই ব্যাপারে সে কিছুই বলে না। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে আরও একবার সেই হাইকিং ট্যুরটা দেখানো হয়। তারা আস্তে আস্তে পাহাড়ের একদম ওপরের অংশে পৌঁছে যায়, কিন্তু এখানে এসে তারা লক্ষ্য করে তারা তাদের ক্যাম্পে ফিরে যাবে সেই সময় তাদের হাতে নেই, কারণ সূর্য খুব অল্প সময়ের মধ্যেই ডুবে যাবে এবং চারিপাশে অন্ধকার হয়ে যাবে। জিল এই ব্যাপারে খুব রেগে যায়, কারণ অ্যালিসের কাছে একটি কম্পাস রয়েছে, তাই সে চাইলে খুব সুন্দরভাবে তাদেরকে গাইড করতে পারত, কিন্তু সে করেনি। রাত হলে তারা সেই জঙ্গলের মধ্যেই কোনো রকমে আশ্রয় নেয় এবং একদম ভোরবেলায় তারা ঘুম থেকে উঠে পড়ে। এদিকে বর্তমানে অ্যারন জিলকে তাদের এই ভ্রমণের পরের গল্পগুলো বলতে বলে। জিল তাদেরকে বলে তারা আবারও তাদের যাত্রা শুরু করেছিল এবং কিছু দূর যেতেই তারা কিছু জল জমে থাকতে দেখেছিল এবং এই জল তারা পান করেছিল, কিন্তু পরের মুহূর্তেই তারা লক্ষ্য করেছিল ওপরে প্রচুর বাদুড় রয়েছে। তাই তাদের মনে হয়েছিল এই জল নিশ্চয়ই ভালো জল নয়, তাই তারা আবারও তাদের যাত্রা শুরু করেছিল। এদের মধ্যে বেথানি এমন একটি মেয়ে যে স্মোকিং খুব পছন্দ করে। সে পুরো যাত্রাতেই স্মোকিং করে গেছে, আর এই জিনিসটা অ্যালিসের মোটেও পছন্দ ছিল না। কিছু দূর যেতেই বেথানি প্রথমবার লক্ষ্য করে দূরে একটি শেল্টারের মতো রয়েছে। তারা সবাই সেই দিকে এগিয়ে যায়, আর এই জিনিসটাও অ্যালিসের মোটেও পছন্দ ছিল না। বেথানি সবার প্রথমে ঘরের ভিতরে যায় এবং দেখে ভিতরে প্রচুর ধুলোবালি রয়েছে, কিন্তু তারা এখানে আশ্রয় নিতে পারবে, তাই প্রত্যেকে সেই রুমের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু অ্যালিস এর প্রতিবাদ করে যায়। জিলের মতে তারা এখানে ততক্ষণ আশ্রয় নিতে পারবে যতক্ষণ না কেউ তাদেরকে খুঁজে পাচ্ছে, কিন্তু এই জঙ্গলে তারা কোনো রাস্তা চেনে না। কিন্তু অ্যালিস প্রতিবার এদের বিরোধিতা করছিল। তার মতে এখানে থেকে যাওয়াটা বিপদের হতে পারে, আর তাছাড়াও কেউ তাদেরকে খুঁজে বের করবে সেই আশায় থাকলে কয়েক সপ্তাহ এখানে কাটাতে হবে, যেটা মোটেও ঠিক হবে না। এখন এমন দ্বিমত অবস্থা দেখে জিল প্রত্যেকের মতামত জানতে চায় এবং বেশিরভাগ মেয়ে এটাই জানায় তারা এখানে থাকতে চায়। তাই অবশেষে অ্যালিসকেও এই প্ল্যান মেনে নিতে হয়, কিন্তু সে ঘরে না থেকে বাইরে ঘুরতে বের হয় এবং তখনই তার পা আটকে সে নিচে পড়ে যায়। সে ভালোভাবে লক্ষ্য করলে দেখে এখানে একটি কুকুরের কবর রয়েছে এবং কুকুরের হাড়ে তার পা আটকে গিয়েছিল। অ্যালিসের মনে পড়ে যায় এই জঙ্গলে একটি ডাকাত বসবাস করত যার নাম কোভ্যাক, আর এই মানুষটি খুবই নৃশংস ছিল। একইভাবে সে তার কুকুরকে এভাবেই কবর দিয়েছিল। অ্যালিস প্রত্যেককে সতর্ক করে দেয়, কিন্তু প্রত্যেকে অ্যালিসের ওপর খুব রেগে যায়, কারণ সে ডাকাতের খবর অনেক আগে শোনা গিয়েছিল এবং এতদিনে হয়তো সে জেলে রয়েছে নয়তো মরে গেছে। তাই প্রত্যেকের মনে হয় অ্যালিস তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে তারা এখানে না থাকে। অ্যালিস বেশ একা পড়ে যায়। সে লক্ষ্য করে এখানে আরও একটি কবর রয়েছে, কিন্তু সে সেটা তদন্ত করে দেখে না। এখন বর্তমানে অ্যারন সেই পুলিশ অফিসারের কাছে পৌঁছায় যারা বর্তমানে তদন্ত করছে এবং তাকে জানায় অ্যালিস সেখানে আরও একটি কবর খুঁজে পেয়েছিল, কিন্তু তার মধ্যে কি রয়েছে
সেটা তারা জানে না। তাই তারা যেন দ্রুততার সাথে তাদের তদন্ত কমপ্লিট করে, কিন্তু পুলিশ অফিসার তার কথায় কোনো রকম গুরুত্ব দেয় না। অ্যারন এবার বেথানিকে এই ব্যাপারে প্রশ্ন করে এবং মেয়েটি জানায় তারা সেদিন সেই শেল্টারের মধ্যেই আশ্রয় নিয়েছিল এবং সেখানে তারা আগুন জ্বালিয়ে রাতে একসাথে গল্প করছিল। কিন্তু প্রতিটা কথা, প্রতিটা গল্পে সবাই অ্যালিসকে নিয়ে মজা করছিল। এক কথায় বলতে গেলে সবাই অ্যালিসের বিরুদ্ধে ছিল। অ্যারন প্রত্যেকটা মেয়েকে একটি ঘরের মধ্যে নিয়ে আসে এবং তাদেরকে একটা কথাই বলে, তারা যেন কোনো কিছু লুকিয়ে না রাখে। সবকিছু বলে দিলে তারা খুব সহজেই অ্যালিসকে খুঁজে বের করতে পারবে। আর তাছাড়াও তাদের কাছে খুব বেশি সময় নেই, কারণ খুব তাড়াতাড়ি এখানে ঝড় শুরু হয়ে যাবে এবং তারা আর তদন্ত করতে পারবে না। এখন ব্রিয়ানা তাকে বলে সেদিন রাতে সে টর্চের আলো জ্বালিয়ে রাখার কারণে অ্যালিসের সাথে ঝামেলা শুরু হয়েছিল, কারণ তার মতে ফালতু টর্চের আলো জ্বালিয়ে ব্যাটারি নষ্ট করা ঠিক নয়, কারণ এটা অনেক দরকার হবে। এমনকি এরপর এই ঝামেলা শেষ হলে অ্যালিস তাদেরকে বলেছিল পরের দিন সকালে সে এখান থেকে চলে যাবে, সে আর এখানে থাকবে না। এটা বলার পর সে কাঁদতে শুরু করেছিল। এখন এই কথাবার্তার মধ্যে ঘরে অ্যালিসের মেয়ে মার্গারেট চলে আসে এবং তার বিশ্বাস এই হারিয়ে যাওয়ার পেছনে অ্যারন নামের মানুষটির হাত রয়েছে, কারণ সে অনেক আগেই তাকে তার মায়ের সাথে দেখেছিল। কিন্তু অ্যারন তাকে বোঝায় সে এই কেসের তদন্ত করছে। এরপর অ্যারন অ্যালিসের ফোন কলের হিস্ট্রি চেক করে এবং সে জানতে পারে সে তাকে অনেকবার কল করার চেষ্টা করেছিল। অ্যারনের সহযোগী কারম্যান অ্যারনকে এই কেসে এত আগ্রহী দেখে সে তাকে প্রশ্ন করে এবং জিজ্ঞাসা করে সে এমন আগ্রহ কেন দেখাচ্ছে। তখন অ্যারন তাকে বোঝায় এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কেসটা ঠিক তার মায়ের কেসের মতো, তাই দেরি হলে তারা আর অ্যালিসকে খুঁজে পাবে না। পরের দিন সকাল হলে অ্যারন জানতে পারে কয়েক ঘন্টার মধ্যেই সেই ঝড় শুরু হতে চলেছে, তাই পুলিশ অফিসার তাদের তদন্ত এখানেই বন্ধ করতে যাচ্ছে। অ্যারন সঙ্গে সঙ্গে তাদেরকে বোঝায় এবং এমনটা করতে মানা করে। সে বলে তাদেরকে যে করেই হোক অ্যালিসকে খুঁজে বের করতে হবে। সে পুলিশকে জিজ্ঞাসা করে তারা এমন কোথাও গিয়েছিল যেখানে প্রচুর বাদুড় রয়েছে, কারণ সেই জায়গাটায় তাকে যেতে হবে। পুলিশ অফিসার তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অ্যারন তার ড্রাইভারের সাথে সেই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছু সময় কেটে যাওয়ার পর তারা দুজন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্রচুর বাদুড় রয়েছে এবং আস্তে আস্তে সেই শেল্টারের কাছেও পৌঁছে যায় যেখানে এই 5 জন মেয়ে আশ্রয় নিয়েছিল। অ্যারন দূরে একটি কবর দেখতে পায়। সে চারিপাশটা ভালোভাবে খোঁজে এবং কিছুক্ষণ পরই সে কিছুটা দূরে অ্যালিসের মৃতদেহ খুঁজে পায়। সে বেশ হতাশ হয়ে যায়, এটা ভেবে যে সে অ্যালিসকে বাঁচাতে পারেনি, কিন্তু তার মৃত্যু কিভাবে হলো এই ব্যাপারে তাকে এখনও তদন্ত করতে হবে। অ্যারনের অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে তার মাকে খুঁজতে ঠিক একই জঙ্গলে এসছিল এবং তার মাকে তারা আহত অবস্থায় খুঁজে পেয়েছিল। এখন বর্তমানে অ্যারন এই জঙ্গলে দাঁড়িয়ে তার ফ্লেয়ার গান দিয়ে আকাশে ফায়ার করে এবং এই আলো সেই হোটেল থেকে কারম্যান লক্ষ্য করে। সে বুঝতে পেরে যায় তাদের মিশন কমপ্লিট হয়েছে, অর্থাৎ অ্যালিসকে খুঁজে পেয়েছে। অ্যারন হোটেলে ফিরে সবার প্রথমে বেথানি এবং ব্রিয়ানার সাথে দেখা করে এবং তাদের কাছে জানতে চায় সেদিন রাতে ঝামেলার পর কি হয়েছিল। বেথানি তাদেরকে বলে সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ার পর অ্যালিস লুকিয়ে মাঝরাতেই বাইরে বেরিয়েছিল এবং তার কিছুক্ষণ পর তারও ঘুম ভেঙেছিল এবং সেও বাইরে বেরিয়েছিল, কিন্তু সে কিছুই খুঁজে পায়নি। ব্রিয়ানা জানায় ঠিক তার পরে সেও বাইরে বেরিয়েছিল এবং তখন সকাল হয়েছিল এবং সে কিছুটা এগিয়ে যেতেই এলিসের মৃতদেহ খুঁজে পেয়েছিল এবং সে সেটা টেনে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু তখনই তার হাতে একটি মাকড়সা কামড়ে দেয় এবং সে ব্যথায় চিৎকার করে ওঠে। এখন বর্তমানে বেথানি ব্রিয়ানাকে জিজ্ঞাসা করে তুমি কেন মৃতদেহটা সরানোর চেষ্টা করবে? তখন সে তাকে বলে আমি তোমাকে বাঁচানোর জন্য এটা করেছি, কারণ আগের দিন রাতে তোমার সাথে তার ঝামেলা হয়েছিল, তাই প্রত্যেকে এটাই বিশ্বাস করবে তুমি সকালে উঠে তাকে মেরে ফেলেছিলে। এদিকে মার্গারেট জানতে পেরে যায় তার মা আর বেঁচে নেই, আর এই কথা শুনে সে কাঁদতে শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই লরেনের মেয়ে রেবেকা এখানে চলে আসে এবং সেও কান্নাকাটি করতে শুরু করে দেয়, কারণ সে তার মাকে খুঁজে পাচ্ছে না। অ্যারন বুঝতে পেরে যায় লরেনের সাথে কি হয়েছে। সে সঙ্গে সঙ্গে আবারও জঙ্গলে চলে যায় এবং সেই ঝর্ণার কাছে চলে যায় এবং দেখে লরেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে বেঁচে থাকা 4 জন মেয়ের মনেই এখন আফসোস রয়েছে যে তারা এলিসের সাথে মোটেও ভালো ব্যবহার করেনি। ঠিক তেমনভাবেই লরেন অ্যারনকে বলে সেদিন সকালে সেও সবার আগে ঘুম থেকে উঠেছিল এবং সে লক্ষ্য করেছিল এলিস ফোনে কারোর সাথে কথা বলছে। তার এবং এলিসের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না, কারণ এলিসের মেয়ে মার্গারেট এবং তার মেয়ে রেবেকা
একই স্কুলে পড়ত এবং এদের দুজনের মধ্যে সব সময় ঝামেলা লেগে থাকত, কারণ সব সময় তার মেয়েকে খ্যাপাত। কিন্তু এলিস এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, আর এই কারণে তাদের মধ্যে সেদিন সকালে ঝামেলা তৈরি হয়েছিল এবং সে একটি জোরে ধাক্কা মেরেছিল, কিন্তু দুঃখজনকভাবে সে একটি পাথরে গিয়ে আছড়ে পড়ে। এলিস তখনও জীবিত অবস্থায় ছিল এবং লরেন তাকে কথা দেয় সে কখনোই বলবে না সে এখান থেকে চলে গেছে এবং এখান থেকেই তার প্রতি তার মায়ার সৃষ্টি হয়। তাই বর্তমানে লরেন এখন নিজেকে মেরে ফেলতে চায়, সে সেই ওয়াটারফলের ওপর থেকে লাফ দিতে চায়, কিন্তু অ্যারন তাকে বোঝায় তার একটি মেয়ে রয়েছে এবং তাকে বেঁচে থাকতে হবে, আর এই বলে সে তাকে বুঝিয়েও ফেলে। কিন্তু তখনই পা পিছলে লরেন নিচে পড়ে যায়। অ্যারন সঙ্গে সঙ্গে লাফ দেয় এবং তাকে রক্ষা করার চেষ্টা করে এবং অবশেষে সে তাকে রক্ষা করেও ফেলে। অ্যারন হোটেলে ফিরলে লক্ষ্য করে সেই কোম্পানির মালিক ড্যানিয়েল তার জন্য অপেক্ষা করছে এবং সে উল্টো অ্যারনকেই কথা শোনাতে শুরু করে দেয়। সে বলে, তোমার কারণেই আজ এলিস এরকম বিপদে পড়েছে, কারণ তুমি আমার কোম্পানির ব্যাপারে তদন্ত করার জন্য তাকে এখানে পাঠিয়েছিলে এবং সে জোরপূর্বক এই হাইকিংয়ে গিয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়ে গেছে। অ্যারন একদম চুপ থাকে, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই যে সে এটা প্রমাণ করবে ড্যানিয়েল তার কোম্পানিতে কিভাবে 2 নম্বরই কাজ করেছে। এরপর ড্যানিয়েল চলে যেতেই বেথানি অ্যারনকে একটি পেন ড্রাইভ ধরিয়ে দেয় এবং বলে সেদিন সে এই পেন ড্রাইভটা একটি গাছের পাশে খুঁজে পেয়েছিল এবং এটা একটা সময় এলিসের কাছে ছিল, আর এই ড্রাইভে সেই সব তথ্য রয়েছে যার সাহায্যে এটা প্রমাণ হয়ে যাবে ড্যানিয়েল কিভাবে তার কোম্পানিতে 2 নম্বরই কাজ করেছে এবং সে কিভাবে মানুষকে বোকা বানিয়েছে, কারণ অ্যালিস তার দেওয়া মিশন কমপ্লিট করার পরই তাকে ফোন করেছিল, কিন্তু দুঃখজনকভাবে সে সবকিছু জানাতে পারেনি এবং তার আগেই মৃত্যু হয়ে গেছে। কারম্যান এই পেন ড্রাইভটা নিয়ে নেয় এবং ড্যানিয়েলকে জেলে পাঠানোর সমস্ত রকম দায়িত্ব সে নিজের ওপর নিয়ে নেয়। এদিকে অ্যারন আরও একবার সেই পাহাড়ে চলে যায় এবং ম্যাপ ব্যবহার করে সেই জায়গায় চলে যায় যেখান থেকে তার মা হারিয়ে গিয়েছিল এবং পুরনো স্মৃতিগুলো সে আরও একবার অনুভব করতে শুরু করে দেয়, কারণ অ্যারন অতীতের কথা মনে করতে বেশ ভালোবাসে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এখন একটা প্রশ্ন রয়ে গেল, আর সেটা হলো অ্যারনের মা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়ার পর তাকে আহত অবস্থায় খুঁজে পাওয়া যায়, কিন্তু সে আহত কিভাবে হয়েছিল? আসলে সে নিজেকে ফ্রেশ করার জন্য পাহাড়ের একদম ঢালে চলে গিয়েছিল এবং সেখান থেকেই তার পা পিছলে সে নিচে পড়ে যায় এবং তারপরই সে আহত হয়ে যায়। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।